আপনি কি সাইটেশন বানানো শিখে অনলাইনে লক্ষ লক্ষ টাকা আয় করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এটা একটা কমপ্লিট টিউটোরিয়াল, যেই টিউটোরিয়ালে আমি আপনাদের একদম সব দেখাবো। সাইটেশন বানায় মানুষ ইনকাম করতেছে কিভাবে, ওটা দেখাবো। কিভাবে সাইটেশন বানানো শিখতে হয়, ওটা দেখাবো। এবং একদম স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি একদম কিছু না জানা থেকে, এই মুহূর্তে ধরেন আপনার জন্ম হয়েছে, আপনি কিছুই জানেন না, ওই পর্যায়ে থেকে কিভাবে আপনি একজন সাইটেশন বানানোর প্রফেশনাল হয়ে যাবেন, পুরো ব্যাপারটা আমরা আজকের ভিডিওতেই করবো। এবং এই ভিডিও যদি আপনি পুরোটা দেখেন মনোযোগ দিয়ে, সাইটেশন বানানোতে আপনার আর কোনো সমস্যা থাকবে না। চলুন শুরু করা যাক। আমার স্ক্রিনে আমি যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবার ওপেন করে রেখেছি এবং সাইটেশন লিখে আমি সার্চ দিয়েছি ফাইবারে। সার্চ দিলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসছে যে উনি 350 সাইটেশন বানানোর জন্য 6 ইউরো নেবে। আমি যদি ওনার প্রোফাইলটার ভিতরে একটু যাই, আপনারা দেখবেন যে উনি আসলে বলছে উনি বেসিক 40টা সাইটেশন বানানোর জন্য 6 ইউরো নেবে, 350 জন্য না। এবং স্ট্যান্ডার্ড 200টা বানানোর জন্য 20 ইউরো নেবে এবং প্রিমিয়াম 350টা বানানোর জন্য উনি অ্যাকচুয়ালি 35 ইউরো নেবে। ফাইবার একটু এভাবেই দেখায়, যেন মনে হয় যে আসলে অনেক কমে অনেক বেশি পাচ্ছে, বাট আসলে ভিতরে গেলে দেখা যায় এরকম না। যাই হোক, সো উনি সাইটেশন এক্সপার্ট হিসেবে বেশ ভালোই আয় রোজগার করতেছে। আপনি যদি আরেকটু ডিটেইলে যেতে চান, আপনি দেখতে পারবেন উনি রিভিউই পাইছে 572টা। এবং উনার যদি আমি ধরে নিই এই 572 জন সবাই বেসিক সার্ভিসটাই নিছে ওনার, তাও 572 গুণ 5 যত হয় তত। বাট আসলে তো অ্যামাউন্ট তার অনেক বেশি, তার কারণ যারা কিনছে সবাই রিভিউ দেয় নাই, সবাই বেসিকটা কিনে নেয়, অনেকে প্রিমিয়ামটা কিনছে, অনেকে স্ট্যান্ডার্ডটা কিনছে। সো অনেক টাকার ব্যাপার এখানে। আমি যদি পিছনে আসি, উনি একমাত্র একা না যে সাইটেশন বানানোর কাজ করে ইনকাম করতেছে। হাজার হাজার মানুষ আছে ফাইবারে। শুধু ফাইবার একটা মার্কেট প্লেস আমি দেখাচ্ছি, বাট এরকম প্রত্যেকটা মার্কেট প্লেসে, আপওয়ার্কেও সেম কেস, অন্যান্য যত মার্কেট প্লেস আছে সব জায়গায় একই কেস। মানুষ হাজার হাজার ডলার ইনকাম করতেছে যা সাইটেশন বানায়। ডলার ইনকাম বা ফ্রিল্যান্সিংয়ের অ্যাঙ্গেলটা বাদ থাক, এমনিতেও আপনি যদি একজনের জন্য এসইও করেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন, এবং আপনি যদি তার জন্য সাইটেশন না বানান, সাইটেশন বানাইতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার এসইও জ্ঞানটা আসলে ফুলফিল্ড জ্ঞান না, এবং আপনি তাকে ফুল ডেলিভারিটা দেন নাই। তার কারণ এসইওর একটা পার্ট সাইটেশন। আপনি যদি সাইটেশন না করে বাকি সব কিছু করেন, তার মানে হলো আপনি পুরো জিনিসটা তো করেন না ওই ক্লায়েন্টের জন্য। সো একজন এসইও এক্সপার্টের সাইটেশন বানাইতে পারাটা খুব বেশি জরুরি। অনেক কিছু বললাম, ইন্ট্রো দিলাম, এখন আমি আপনাদের ফার্স্টেই বোঝাই সাইটেশন বিষয়টা কি। সাইটেশন বিষয়টা আর কিছুই না বাট এক ধরনের ব্যাকলিঙ্ক, যেই ব্যাকলিঙ্ক আসে ডিরেক্টরি ওয়েবসাইট থেকে। প্রশ্ন আসতে পারে তাহলে ব্যাকলিঙ্ক জিনিসটা কি? ব্যাকলিঙ্ক মানে হইল অন্য আরেকটা ওয়েবসাইট যখন আমাদের ওয়েবসাইটকে তার ওয়েবসাইটের ভিতরে মেনশন করে। সো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা ওয়্যার কাটার এই ওয়েবসাইটটার ভিতরে যাই। এই ওয়েবসাইটের ভিতরে আমরা যখন যাবো, বা ধরেন আমরা নিউ ইয়র্ক টাইমসের প্রথম পেজে যাই, নিউ ইয়র্ক টাইমস। আমি ঠিক শিওর না নিউ ইয়র্ক টাইমস লক করা নাকি, অনেক সময় বড় বড় ওয়েবসাইটে তো এখন টাকা লাগে দেখার জন্য। আশা করি লক করা থাকবে না, থাকলে আমরা অন্য কোনো ওয়েবসাইটে যাব। সো নিউ ইয়র্ক টাইমস আমি আজকে আসলাম, ধরেন এই আর্টিকেলটার উপরে আমি ক্লিক করলাম। এই আর্টিকেলটার উপরে ক্লিক করার পরে হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে হবে, সে নিউ ইয়র্ক টাইমস দেখা যাবে না। আমরা অন্য কোনো ওয়েবসাইট দেখি, ধরেন ওয়্যার কাটারে ছিলাম, আমরা ওয়্যার কাটারে এবার ফেরত যাই, কনসেপ্ট সেম। সো ওয়্যার কাটারের ভিতরে আসলাম, ধরেন একটা আর্টিকেল, এই যে দ্য লেটেস্ট আর্টিকেল, আজকে যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে ওইটাই চাপ দিলাম, ডু ইউ রিয়েলি নিড আ হোম এনার্জি মনিটর। এই যে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, এই আর্টিকেলটা যদি আমরা পড়া শুরু করি, আমরা দেখব বিভিন্ন জায়গায় লিঙ্ক দেওয়া, তাই না? এই যে একটা লিঙ্ক, এই যে একটা লিঙ্কে জিনিস যেটা ক্লিক করলে আমি আরেক ওয়েবসাইটে চলে যাবো বা অন্য পেজে চলে যাবো, ওটাকেই তো লিঙ্ক বলে। সো এটা যদি আমি এখন ক্লিক করি, আমি কিন্তু আরেকটা ওয়েবসাইটে চলে যাব। সো এই যে ব্যাপারটা, যে একটা লিঙ্ক, এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কটায় যখন আমি ক্লিক করব তখন যে আমি আরেকটা ওয়েবসাইটে চলে যাব, এই ব্যাপারটাকেই বলে ব্যাকলিঙ্ক। যেই ওয়েবসাইটে আমি পৌঁছাইলাম সেই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক পাইলো, যেই ওয়েবসাইট থেকে আমি গেলাম সেই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক দিল। সো আমি যদি এখানে আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই, ধরেন আমি এই লিঙ্কটায় ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখন যেই ওয়েবসাইটে পৌঁছাইলাম, নিউ ইয়র্ক টাইমস আমি পৌঁছাইলাম, নিউ ইয়র্ক টাইমস ব্যাকলিঙ্কটা পেলো এবং ব্যাকলিঙ্কটা দিল হইলো ওয়্যার কাটারের এই পেজটা, তাই না? সো এইটা হলো একটা ব্যাকলিঙ্ক, এবং ব্যাকলিঙ্ক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ ব্যাকলিঙ্ক একটা সিগন্যাল, যেই সিগন্যাল দেখে গুগল বুঝে যে কোন ওয়েবসাইটকে উপরের দিকে রাখবো র্যাঙ্কিংয়ে। যে ওয়েবসাইট বেশি ব্যাকলিঙ্ক পাইছে সেই ওয়েবসাইট তো মনে হয় অনেক ভালো, কারণ এই কারণে এই ওয়েবসাইটকে বাকি সব ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছে, সেই ওয়েবসাইটটাকে আমি একটু উপরের দিকে নেই, এটাই তো ব্যাকলিঙ্ক। এখন বলি সাইটেশন কি জিনিস। সাইটেশন এক্স্যাক্টলি ব্যাকলিঙ্ক, বাট সাইটেশন ব্যাকলিঙ্কের মতো এরকম কন্টেন্টের ভিতর থেকে আসে না। সাইটেশন আসে বিভিন্ন বিজনেস ডিরেক্টরি থেকে। সো আমরা একটা বিজনেস ডিরেক্টরির ভিতরে যাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন ইয়েলপ একটা বিজনেস ডিরেক্টরি। বিজনেস ডিরেক্টরি কি জিনিস, এই প্রশ্নটা তাহলে আবার চলে আসবে। বিজনেস ডিরেক্টরি হইলো একটা ডিরেক্টরি, যে ডিরেক্টরির ভিতরে বিভিন্ন বিজনেসের লিস্ট থাকে। সো ধরেন আমার আজকে একটা রেস্টুরেন্টে যাইতে হবে, আমি একটা রেস্টুরেন্টে যাইতে চাই,
পৃথিবীতে কত রেস্টুরেন্ট আছে, আমার আশপাশে কত রেস্টুরেন্ট আছে, আমি কি সব কটা নাম জানি না। তো আমি এখন কী করব, আমার হাতে একটা অপশন হতে পারে, আমি গুগল করতে পারি যে রেস্টুরেন্ট নিয়ার মি বা রেস্টুরেন্ট ইন আয়ারল্যান্ড, এই টাইপ জিনিসপত্র লিখে আমি গুগল করতে পারি। গুগলে যে রেজাল্ট আসবে ওগুলোর এক এক করে ভিতরে ঢুকে ছবি দেখবো, কোথায় ওটা দেখবো, ঠিকানা দেখবো, দেখে ঠিক করবো যে আমি ওটা যাবো নাকি যাবো না। এটা একটা উপায় হতে পারে। আরেকটা উপায় কী হতে পারে, আমি এরকম একটা বিজনেস ডিরেক্টরিতে যেতে পারি, ডিরেক্টরির ভিতরে সব বিজনেসের লিস্ট থাকে এবং রেস্টুরেন্ট দিয়ে সর্ট করে আমি দেখতে পারি কোন রেস্টুরেন্টে আমি যাবো। সো আমি যদি ইয়েল্পের ভিতরে ঢুকি, আপনারা দেখবেন যে এই যে থিংস টু ডু, ধরেন আমি এখানে বললাম রেস্টুরেন্ট, এখন আবার পেজটা চেঞ্জ করে ফেলতেছে, রেস্টুরেন্টের পেজটায় নিয়ে যাচ্ছে আমাকে। আমাকে এখন দেখানো শুরু করছে যে আমার আশপাশে কী কী রেস্টুরেন্ট আছে। এবং আমি যদি এখন রেস্টুরেন্ট দেখা শুরু করি, আমি দেখতে পারবো যে সিঙ্গাপুর দেখাচ্ছে। সো ধরেন সিঙ্গাপুরের জায়গায় আমি দিলাম ডাবলিন। সো এখন আমাকে দেখাচ্ছে ডাবলিনে আমার আশপাশে কী কী রেস্টুরেন্ট আছে। আমি সেম জিনিসই কিন্তু গুগলেও করতে পারতাম, বাট গুগলে না করে আমি yelp.com-এর ভিতরে করতেছি। এখন মনে করেন এই প্রথমটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমার এই যে পেজটা ওপেন হইল, এই পেজটার ভিতরে দেখেন এটা কি, এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু এটা কি রেস্টুরেন্টের ওয়েবসাইট? এটা রেস্টুরেন্টের ওয়েবসাইট না, এটা yelp.com ডিরেক্টরি। এই যে রেস্টুরেন্টটা দ্য বক্স টি হাউস, এই রেস্টুরেন্টটা এই ডিরেক্টরি পেজটা থেকে একটা ব্যাক লিঙ্ক পাইছে। এই যে এটা যদি আমি ক্লিক করি boxteahouse.ie, তাহলে আমাকে কিন্তু ও নিয়ে যাবে রেস্টুরেন্টের ওয়েবসাইটে। আমি চলে আসলাম রেস্টুরেন্টের ওয়েবসাইটে। তাহলে লিঙ্ক পাইলো কে? রেস্টুরেন্টের ওয়েবসাইট। লিঙ্ক দিল কে? yelp.com। তাহলে yelp.com আমাদের রেস্টুরেন্টকে একটা ব্যাক লিঙ্ক দিল, বাট এই ক্ষেত্রে এটাকে আমরা ব্যাক লিঙ্ক বলতেছি না, এই ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি সাইটেশন। তার কারণ এটা একটা বিজনেস ডিরেক্টরি থেকে আসছে। সো যখনই একটা ব্যাক লিঙ্ক একটা বিজনেস ডিরেক্টরি থেকে আমার ওয়েবসাইটে আসে, একটা বিজনেস ডিরেক্টরির ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে আসে, ওটাকে আমরা বলি সাইটেশন। সাইটেশন এক ধরনের ব্যাক লিঙ্ক, বাট এটাকে তারপরেও সাইটেশন আমরা বলি, কারণ এটা ডিরেক্টরি স্পেসিফিক, লিস্টিং স্পেসিফিক। তো সাইটেশন কী জিনিস আমরা মোটামুটি বুঝে ফেললাম। এখন আমাদের একদম স্টেপ 1, আমরা একদম স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবো একটা সাইটেশন কীভাবে বানায়। সো ধরেন কথার কথা একটা ক্লায়েন্ট আপনার কাছে আসছে, ডগ গ্রুমার নিউ ইয়র্ক লিখে আমি সার্চ দিই, দেখে কি আসে। ধরেন এই ক্লায়েন্টটা, না এটা তো ওয়েবসাইট লোড হচ্ছে না, সো আরেকটা যে আমরা না এটা পেটকো, এটা আবার একটু বড়, ডগ স্পা, ইয়া। সো dogspa.com মনে করেন এটা আপনার ক্লায়েন্ট। এই ক্লায়েন্টটা আপনার কাছে আসছে, বা এই লোক মানে ক্লায়েন্ট না, পোটেনশিয়াল ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট হইতে চায়। সে আপনার কাছে এসে বলছে যে আমার একটা বিজনেস আছে, আমার বিজনেসের নাম dogspa.com, এই যে ওয়েবসাইটটা তোমাকে দিলাম, dogspa.com-এ গেলেই তুমি আমার সব কিছু জানতে পারবা, আমার জন্য তুমি সাইটেশন বানাও 50টা। এখন আপনি সাইটেশন কিভাবে বানাবেন? সাইটেশন বানানোর জন্য আমাদের স্টেপ 1 যেটা, এখন কিন্তু আমরা কাজকর্মের ভিতরে ঢুকে যাচ্ছি, সো মনোযোগ দেন। স্টেপ 1 যেটা, সেটা হলো আমাদের ডেটা গ্যাদার করতে হবে। সো আমি সব সময় ফার্স্ট স্টেপ হিসেবেই একটা এক্সেল ওপেন করি। এক্সেলে আমি ওই ক্লায়েন্টের নাম দিই, dogspa.com দিব আমি এখানে ক্লায়েন্টের নাম dogspa.com, এবং 1 নম্বর শিটের নাম আমি দিব ইনফরমেশন শিট। ইনফরমেশন শিটের ভিতরে কি থাকে? ইনফরমেশন শিটের ভিতরে প্রথমেই আমার থাকবে নাম, এরপরে থাকবে অ্যাড্রেস, এরপরে থাকবে ফোন নাম্বার, এরপরে থাকবে ওয়েবসাইট ইউআরএল, এরপরে থাকবে অ্যাবাউট আস, এরপরে থাকবে লোগো, এবং এরপরে থাকবে ইমেল অ্যাড্রেস। এই 6টা জিনিস 7টা জিনিস আমাদের সাইটেশন বানানো শুরু করার, প্রজেক্টটা হাতে নেওয়ার আগে করতে হবে। সো আমরা এই কাজটা শুরু করি। আমরা ধরে নিই যে dogspa.com আমাদের কাছে আসছে। সো ইউআরএল তো সহজ, ইউআরএল তো আমি এখান থেকে কপি করলাম, ইউআরএলটা আমি এখানে এসে পেস্ট করলাম, হয়ে গেল আমাদের একটা ট্যাব। নাম, বিজনেসের নাম কি? বিজনেসের নাম মনোযোগ দিয়ে দেখতে হবে। অনেক সময় লোগো দেখলেই কিন্তু বিজনেসের নাম বোঝা যায় না। বিজনেসের নাম একদম মনোযোগ দিয়ে খেয়াল করে দেখতে হবে। ওর বিজনেসের নাম কি? নিউ ইয়র্ক ডগ স্পা অ্যান্ড হোটেল, না আবার ওর ওয়েবসাইট তো শুধু dogspa.com, তাহলে ওর বিজনেসের আসলে নাম কি? বেস্ট হয় ক্লায়েন্টকে জিজ্ঞেস করে ক্ল্যারিফিকেশন নিয়ে নেওয়া। এইখানে আমরা ঠিকানা দেখে বুঝতে পারতেছি যে ওর বিজনেসের আসল নাম হলো নিউ ইয়র্ক ডগ স্পা অ্যান্ড হোটেল, এটা হলো ওর অ্যাকচুয়াল অফিসিয়াল নাম। সো আমরা অ্যাকচুয়াল অফিসিয়াল নামটা নিব। এগুলো খুব ইম্পর্ট্যান্ট, কোনো একটা কিছু ভুল হয়ে গেলে পুরো সাইটেশনের আর কোনো ভ্যালু থাকে না। এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেসও আমরা ওর ওয়েবসাইটে আসবো। বেশিরভাগ সময় ওয়েবসাইটের নিচের দিকে অ্যাড্রেস থাকে, কখনো কখনো যদি না থাকে তাহলে দেখবেন কোথাও কন্ট্যাক্ট পেজ থাকে, সেখানে থাকে। তাও যদি না পান তাহলে ফেসবুক পেজে যদি আপনি যান ওই বিজনেসের, তাহলে ওই ফেসবুক পেজের অ্যাবাউট সেকশনে গেলে পাওয়া যায় কখনো কখনো অ্যাড্রেস, এই যে এখানে অ্যাড্রেসটা আছে। সাধারণত আমরা ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করি, ওয়েবসাইটের ভিতরে যদি না থাকে তখন আমরা অন্য জায়গায় খুঁজি। সো এখানে ওয়েবসাইটের ভিতরে আছে 20th স্ট্রিট
145 ওয়েস্ট 20th স্ট্রিট, নিউ ইয়র্ক, NY, হাবিজাবি ইত্যাদি। সো নিলাম, অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম। এরপরে ফোন নাম্বার ওদের ওয়েবসাইটে ছিল, আমি দেখেছি। কোথায় দেখলাম ফোন নাম্বার? এই যে ফোন নাম্বার 33224000105। এটা আমি কোথায় পেস্ট করবো? এখানে। ফোন নাম্বারও কিন্তু আপনি ওয়েবসাইটে যদি না পান, সেই ক্ষেত্রে ফেসবুক পেজেও বেশিরভাগ সময় ফোন নাম্বার দেওয়া থাকে, বাট ওয়েবসাইট আমাদের প্রাইমারি। অ্যাবাউট আস বেশিরভাগ সময় আপনি ওই ক্লায়েন্টের ওয়েবসাইটেই পাবেন। এমন ওয়েবসাইট খুব কমই আছে যাদের ওয়েবসাইটের ভিতরে অ্যাবাউট আস নাই। অ্যাবাউট আস পেজ থেকে আপনি কপি করে কিছু পাগলের মতো নিয়ে আসবেন তা না, আপনি মনোযোগ দিয়ে পড়বেন, দেখা গেল আপনি শুধু ইন্ট্রোডাকশন কপি করে নিয়ে আসছেন, অ্যাকচুয়াল অ্যাবাউট আস আসেই নেই। সো মনোযোগ দিয়ে পড়তে হবে, পড়ে যেই সেকশনটা আপনার মনে হবে যে হ্যাঁ এটা পারফেক্ট অ্যাবাউট আস বোঝা যাচ্ছে এটা থেকে, ওটা আমরা নিয়ে আসবো। সাধারণত অ্যাবাউট আস হয় ছোট একটা প্যারাগ্রাফ, মানে ওদের অ্যাবাউট আস পেজের ভিতরে অনেক কিছু থাকতে পারে, বাট আমরা পুরো পেজ তো আর নিব না, আমরা নিব ধরেন 4-5 লাইন, যেটা দিয়ে সুন্দর মতো ওই ওয়েবসাইটটার কাহিনীটা বোঝা যাচ্ছে। লোগো, এখানে আমি লোগোর বক্স রাখছি, বাট লোগোর বক্সে তো আর আপনি লোগো দিতে পারবেন না, আপনার লোগোটা ডাউনলোড করতে হবে। সো আমি এখানে আসি, হোম পেজে আসলাম, রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এবং তারপরে ডগ স্পা লিখে আমি লোগোটা অ্যাড করে নিলাম। এটা ওয়েব ফরম্যাটে অ্যাড হয়েছে, এটাকে আমি দেখি PNG করা যায় নাকি বা JPEG করা যায় নাকি। JPEG, ইউজ JPEG। আপনাদের যদি এরকম ফাংশনালিটি না থাকে, আপনারা যে কম্পিউটার ইউজ করতেছেন, তাহলে আপনি এটার স্ক্রিনশটও নিতে পারতেন একটা, ওভাবেও করা যায়। ক্লায়েন্টকে বলতেও পারতেন যে তোমার লোগো পাঠাও, ওভাবেও করা যায়। আবার আপনি চাইলে যেই ফরম্যাটেই ডাউনলোড করছেন ওই ফরম্যাট থেকে JPEG-তে কনভার্ট করার জন্য গুগল করলে আপনি টুল পাবেন, ওগুলোর কোনো একটা টুল দিয়ে আপনি কনভার্ট করে নিতে পারেন। ফাইনাল জিনিস আমার JPEG হইতে হবে। ওকে, এরপরে ইমেল অ্যাড্রেস আপনারা সবাই জানেন যে সব ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস থাকে, কোনো ব্যাপার না খুঁজে পাওয়া। এই যে info, এটা নেই, 20th@dogspa.com। সো আমার স্টেপ 1 শেষ, লোগো ডান লিখি, লোগো তো আমার কম্পিউটারে সেভ হয়েছে। আমার স্টেপ 1 শেষ। স্টেপ 1 ছিল ইনফরমেশন শিট ফিল আউট করা, স্টেপ 1 আমি করে ফেলছি। স্টেপ 2 হলো, স্টেপ 2 থেকে আর কি অ্যাকচুয়ালি সাইটেশনের কমপ্লেক্সিটি বা একটু জটিল কাজকর্ম শুরু, সেটা হলো সাইটেশন ডিরেক্টরি খুঁজে বের করা। সো এটার আমি নাম দিই সাইটেশন ডিরেক্টরি। ডিটা বড় হাতের ক্যান দিচ্ছি, ছোট হাতের ক্যান দিচ্ছি না, কারণ এই ফাইলটা আমরা দিন শেষে ক্লায়েন্টকে পাঠাবো, এবং ক্লায়েন্টকে আমরা যখন কোনো কিছু পাঠাই তখন জিনিসটা যদি যত্ন করে করা না হয় তাহলে ক্লায়েন্ট খুশি হয় না। অনেক সময় ক্লায়েন্ট নিজে বুঝবেও না সে কেন খুশি হচ্ছে না। এই কারণে আপনার কেয়ারফুল থাকতে হবে যে আপনি সব কিছু ঠিকঠাক মতো দিচ্ছেন নাকি। যেমন এই যে ডগস পাই, যে সব ছোটো হাতের লিখছি, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। এখানে আসলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা দেওয়া উচিত, নিউ ইয়র্ক ডগ স্পা অ্যান্ড হোটেল। এটা দিই, এটা দিলে সুন্দর লাগবে দেখতে। ওকে, সাইটেশন ডিরেক্টরি মানে কি? মানে হলো এখন আমরা ওয়েবসাইট খুঁজে বের করবো, যেসব ওয়েবসাইটের ভিতরে যায় আমরা সাইটেশন বানাবো। ওয়েবসাইট কীভাবে খুঁজে বের করে? আমরা মোটামুটি বুঝছি যে আমাদের বিজনেস ডিরেক্টরি লাগবে, যেই বিজনেস ডিরেক্টরির ভিতরে যায় আমরা dogspa.com, নিউ ইয়র্ক ডগস্পা, এই বিজনেসটার অ্যাকাউন্ট খুলবো ওই সব বিজনেস ডিরেক্টরির ভিতরে যেয়ে তাইলেই তো আমাদের সাইটেশন হবে। এখন পৃথিবীতে তো কোটি কোটি বিজনেস ডিরেক্টরি আছে, আমরা কোনগুলায় যাব? 1 নাম্বার কাজ সাইটেশন ডিরেক্টরির ক্ষেত্রে, রুল নাম্বার 1 হলো ফাইন্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান্স। এটা 1 নাম্বার। সেকেন্ড, ফাইন্ড দ্য মোস্ট রেলেভেন্ট ওয়ান্স, গো 1 স্টেপ অ্যাবাভ। এটা হলো আমাদের সাইটেশনের রুল, 3টা রুল। প্রথমেই আমরা সবচেয়ে ইম্পর্টেন্টগুলো খুঁজে বের করবো ওই মার্কেটের জন্য, এরপরে আমরা সবচেয়ে রেলেভেন্টগুলো খুঁজে বের করবো ওই মার্কেটের জন্য, এবং তারপরে 1 স্টেপ করে বড় হবো। আমি একটু পরে ভেঙে বলতেছি যে এটার মানে কি। এখন dogspa.com-এর জন্য আমাদের বিভিন্ন সাইটেশন ওয়েবসাইট খুঁজে বের করতে, যেমন ইয়েল্প ছিল একটা সাইটেশনের ওয়েবসাইট। সো এরকম সাইটেশনের ওয়েবসাইট আর কি আছে আমরা তো জানি না, আমাদের পক্ষে তো জানা সম্ভব না। ফার্স্টেই আমাদের সাইটেশন ডিরেক্টরির খুঁজে বের করার ফার্স্ট কাজ হলো ফাইন্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান্স। প্রত্যেকটা দেশে অনেক সাইটেশনের ডিরেক্টরি থাকে, অনেক বিজনেস ডিরেক্টরি থাকে, বাট সব ডিরেক্টরি অত ইম্পর্ট্যান্ট হয় না। প্রত্যেকটা দেশেই কিছু মেজর ডিরেক্টরি আছে যারা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সো 1 নাম্বার কাজ হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওই দেশের জন্য খুঁজে বের করা। সো এটা কোন দেশ? এটা হলো নিউ ইয়র্ক, সো এটা আমেরিকা। তাহলে আমরা আমেরিকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাইটেশন ডিরেক্টরি কী আছে খুঁজে বের করি। কীভাবে খুঁজে বের করবো? আমরা গুগল করবো সাইটেশন ডিরেক্টরিজ ইন USA, লিখে সার্চ দিব, হাজার লিঙ্ক আসবে, তার মধ্যে থেকে এই যে ফার্স্টটা ওপেন করলাম আমি। ওপেন করার পরে এখন আমি দেখতে পারবো যে এই যে লিস্ট, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমেরিকায় আমরা দেখতেছি যে ইয়েল্প
একদম উপরের দিকে আছে। সো ইয়েল্প আমি এখান থেকে কপি করলাম, ইয়েল্প আমি এখানে এসে পেস্ট করলাম, ডিরেক্টরি নেম ইয়েল্প চলে আসলো। এরপরে কি, এরপরে আমি ট্রিপ অ্যাডভাইজার নিলাম, ট্রিপ অ্যাডভাইজার চলে আসলো। এরপরে আসবে আমার বিং নিলাম, ইয়াহু ইত্যাদি ইত্যাদি, আপনারা বুঝতেই পারতেছেন। এখান থেকে আমি সবচেয়ে ইম্পর্ট্যান্টগুলো আগে নিব। সবচেয়ে ইম্পর্ট্যান্টগুলো নেওয়ার পরে সেকেন্ড স্টেপ হলো সবচেয়ে রেলেভেন্টগুলো নেওয়া। সো কতগুলো নিব, যত বেশি সম্ভব নেওয়া যায়, ঠিক আছে। সো ইম্পর্ট্যান্ট দিয়েই হয়তো আমি 30টা নিতে পারতাম, যদি পারতাম তাহলে নেওয়া উচিত ছিল। আমি জাস্ট আপনাদের যেহেতু দেখাচ্ছি, সো আমি 30টা নিলাম না, বাট অ্যাকচুয়াল ক্লায়েন্টের সময় কিন্তু আমি 30টা বা 40টা বা 50টা নিতাম। সেকেন্ড মোস্ট রেলেভেন্ট ওয়ান্স খুঁজে বের করা। রেলেভেন্ট মানে কি? রেলেভেন্ট মানে হলো বিজনেসের সাথে যায় এইরকম কি আছে। দেখেন এটা কি বিজনেস? এটা একটা ডগ গ্রুমিং বিজনেস। ডগ গ্রুমিং বিজনেস মানে কি? ডগ বোর্ডিং, ডগ ডে কেয়ার অ্যান্ড ডগ গ্রুমিং মানে কি? এই কথাটার মানে হলো আমি যখন নিউ ইয়র্কের বাইরে যাব, আমি আমার কুকুর ওর কাছে রেখে যাবো, এটাই তো ডগ বোর্ডিং। ডগ ডে কেয়ারও সেম, আমি অফিসে যাচ্ছি, আমি ওর কাছে দিয়ে গেলাম কুকুর, সন্ধ্যার সময় নিয়ে আসবো। আর ডগ গ্রুমিং মানে হলো আমার কুকুরের নখ কাটতে হবে, আমার কুকুরের লোম টোম ঠিক করতে হবে বা গোসল করাইতে হবে, এই টাইপ জিনিসপত্র। সো আমার জন্য সবচেয়ে রেলেভেন্ট বিজনেস ডিরেক্টরি কি হবে? আমার জন্য সবচেয়ে রেলেভেন্ট বিজনেস ডিরেক্টরি হবে সেইটা যেই ডিরেক্টরিতে শুধুমাত্র কুকুর নিয়েই ডিরেক্টরি, সব বিজনেস ওখানে কুকুর টুকুর নিয়ে। সো আমরা এটা লিখে একটু গুগল করে দেখি এরকম কিছু পাই নাকি, যে ডগ বিজনেস ডিরেক্টরিজ ইউএসএ, দেখি পাই নাকি। দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে, এই যে পেট সার্ভিস ডিরেক্টরি একটা, ব্রাইট লোকাল একটা, তারপরে এখানে 34টার একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে, টপ 5 একটা পাওয়া যাচ্ছে। সো টপ 5-এরটা আমরা দেখি কি আছে। দেখেন লেখা টপ 5 ডিরেক্টরি ওয়েবসাইটস এভরি পেট লাভার শুড নো। কি আছে এই 5টা? 1 নম্বর পেট ফাইন্ডার, সো পেট ফাইন্ডার আমি ওপেন করলাম। 2 নম্বর হবে অ্যাডপ্টা পেট, আমাদের জন্য অত রেলেভেন্ট হবে না, কারণ নাম শুনে আমরা বুঝতেছি যে এটা অ্যাডপশন নিয়ে। নেক্সট ডোর হবে হয়তো আরেকটা। সো এখান থেকে আমরা 4-5টা পাইলাম। এরপরে এখানে housemypet.com ডিরেক্টরি আরেকটা ডিরেক্টরি আসলো। এরপরে আমার ব্রাইট লোকাল দেখাচ্ছে, পেটস ওয়েলকাম একটা, ডগিজ একটা, ভেট ক্লিক একটা, পেট সিটার একটা, হাজার ডিরেক্টরি আছে। এর মধ্যে থেকে সবাইকে আমরা নিব না, শুধুমাত্র যেগুলো আমেরিকায় ওগুলোকেই আমরা নিব। অস্ট্রেলিয়ার একটা বিজনেস ডিরেক্টরিতে আমেরিকান একটা বিজনেস সাবমিট করে তো কোনো লাভ নাই, তাই না? সো ধরেন এখান থেকে আমি আরও 2-3টা পাইলাম, এই যে housemypet.com ডিরেক্টরি, এটা আমি পাইলাম, এখানে অ্যাড করলাম। এটা ছিল মোস্ট রেলেভেন্ট ওয়ান্স। এরপরে গো ওয়ান স্টেপ অ্যাবাভ। গো ওয়ান স্টেপ অ্যাবাভ কথাটার মানে হলো যখন আপনি দেখবেন আপনার 50টা ডিরেক্টরি হচ্ছে না, 50টা আমাদের সবসময় গোল থাকে ক্লায়েন্টদের জন্য, মনে করেন 50টা হচ্ছে না, 50টা আপনি খুঁজে পাচ্ছেন না। এমন একটা দেশ ধরেন নরওয়েতে বিজনেস ডিরেক্টরি আছে ধরেন 3টা, এবং তারপরে রেলেভেন্ট বিজনেস ডিরেক্টরি পাওয়া যাবে হয়তো আরও 2টা, সো টোটাল হলো 5টা। আপনার তো আরও 50টা লাগবে আমাদের, সো বাকি 45টা কীভাবে হবে? গো ওয়ান স্টেপ অ্যাবাভ। নরওয়েতে যদি আমি বিজনেস ডিরেক্টরি না পাই, ধরেন এই সেম বিজনেসটা নরওয়েতে, প্রথমে আমি দেখব নরওয়েতে আমার বিজনেস ডিরেক্টরি আছে নাকি 3টার বেশি। যদি না থাকে তাহলে আমি 1 স্টেপ উপরে যাব। 1 স্টেপ উপরে যাওয়া মানে হলো আমি এখন দেখব নরওয়েতে নাই, পুরো ইউরোপেই আছে নাকি। আরও আমি 30-40টা পাইলাম। এরপরে দেখব নরওয়ের ভিতরে পেট ডিরেক্টরি কী ছিল, একটা, ঠিক আছে। 1 স্টেপ অ্যাবাভ মানে কি পুরো ইউরোপের ভিতরে পেট ডিরেক্টরি কী আছে, হইলো আরও 20-30টা পাইলাম। তাও মনে করেন আমার 50টা হইল না। এরপর আমি আরেক স্টেপ অ্যাবাভ যাব, পুরো ইউরোপে নাই, পুরো পৃথিবীতে কী বিজনেস ডিরেক্টরি আছে ওইটার একটা লিস্ট করলাম। এরপরে পুরো পৃথিবীতে কী অ্যানিম্যাল ডিরেক্টরি আছে আরেকটা লিস্ট হইলো। সো এইভাবে আমরা এক স্টেপ করে উপরে যাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই 1 নম্বর কলামে 50টা না হয়, ঠিক আছে। কারণ 50টা জায়গায় আমরা অ্যাকাউন্ট খুলতে চাই এই ক্লায়েন্টের জন্য। এরপরের স্টেপ কি? সো আমার সাইটেশন ডিরেক্টরি খুঁজে পাওয়া হয়ে গেছে, এটা ছিল স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 1 ছিল ইনফরমেশন কালেকশন, স্টেপ নাম্বার 2 ছিল সাইটেশন ডিরেক্টরি খুঁজে বের করা, এবং স্টেপ নাম্বার 3 হলো প্রত্যেকটা সাইটেশন ডিরেক্টরির ভিতরে যায় অ্যাকাউন্ট খোলা। খুবই সহজ স্টেপ, খুবই বোরিং স্টেপ, বাট মনোযোগ দিয়ে করতে না পারলে সব শেষ, কোনো কিছুরই কোনো মানে নাই। সো ধরেন আমরা ফার্স্ট এটা যদি নেই yelp.com যেয়ে আমরা কি করব, প্রত্যেকটা ডিরেক্টরিতে এখন আমাদের জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আমি বাকি সব কেটে দিই। অ্যাকাউন্ট কীভাবে খুলে? সাইন আপ চাপ দেওয়ার পরে আপনাকে বলবে কীভাবে সাইন আপ করবা, গুগল দিয়ে, অ্যাপেল দিয়ে, ইমেল দিয়ে। আমি সবসময় ইমেল দিয়ে এবং ইউনিক ইমেল দিয়ে করা রেকমেন্ড করি, তার কারণ আপনি ধরেন ইয়েল্পের ভিতরে সাইন আপ করে ফেললেন আপনার মেইন ইমেলটা দিয়ে,
তারপর ক্লায়েন্টকে বুঝাই দিলেন, কালকে আরেকটা ক্লায়েন্ট আসলো অন্য আরেকটা টপিকের উপরে, তখন আপনি ইয়েলপে যাই কীভাবে সাইন আপ করবেন? পারবেন না, কারণ আপনি তো আপনার ইমেল ইউজ করে ফেলছেন। সো বেস্ট হলো প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য ইউনিক ইমেলস ইউজ করা। সো ইউনিক ইমেল কোথায় পাবো? অনেকভাবেই পাওয়া যায়। আপনি জিমেল বানায় নিতে পারেন প্রত্যেকের জন্য একটা। আমি আপাতত সুবিধার জন্য টেম্প মেল দেখাচ্ছি আপনাদের। সো টেম্প মেল হলো কি যেটি বলে এটারে ডিসপোজেবল ইমেলস, মানে হলো এই ইমেলটা 2 দিন থাকবে, তারপরে ইমেলটা থাকবে না, এরকম। তো আমি ইমেলটা পেলাম, আমি ইমেলটা কপি করলাম, কপি করে আমি আবার ইয়েলপে গেলাম। ফার্স্ট নেম লাস্ট নেম আমি আমারটা দিতে পারি, বাট ধরেন আমি অ্যাডাম স্মিথ ইমেলটা এখানে দিলাম, এরপর পাসওয়ার্ড দিলাম একটা, সিটি দিলাম ধরেন নিউ ইয়র্ক, তারপরে বার্থডে দিলাম 1/1/1990, সাইন আপ, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করি নি, সাইন আপ। এই প্রসেসটা এখান থেকে আপনার প্রসেসটা বোরিং হওয়া শুরু হয়। বোরিং হওয়া শুরু হয় বলতে এখান থেকে আর বোঝার কিছু নেই, জাস্ট কন্টিনিউয়াসলি করা সব কিছু। সো আমার অ্যাকাউন্ট হয়ে গেল, তাই না? অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে ফার্স্টেই আমার আপলোড ফটো বলতেছে, আপলোড ফটোতে আমি আমার লোগোটা দিব। লোগোটা আমি ডাউনলোড করে রাখছিলাম, আপনাদের মনে আছে, ডগ স্পা লোগোটা আমি এখানে দিয়ে দিলাম, ডান। আমি কেটে দিই, ওকে। মেল, ফোন নাম্বার আমার অপশনাল, বাট আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিই, আমার ইনফরমেশন শিটে তো আমার ফোন নাম্বার আছে। সো ফোন নাম্বার ওখান থেকে কপি করলাম, ফোন নাম্বার এখানে পেস্ট করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ, ওকে। এখন ইয়েল্প ফর বিজনেস, অ্যাড আ বিজনেস, প্রত্যেকটা ডিরেক্টরির স্টাইল একই। প্রত্যেকটা ডিরেক্টরিতে প্রথমে আপনার সাইন আপ করতে হবে, সাইন আপ করার পরে কোনো একটা জায়গায় আপনি দেখবেন বিজনেস অ্যাড করার একটা অপশন আসবে, এইটাই। এখন কোনো সময় উপরে থাকবে এটা, কোনো সময় নিচে থাকবে এটা, কোনো সময় 2টা মেনুর ভিতরে থাকবে এটা, কোনো সময় বাইরে থাকবে। পৃথিবীতে হাজার হাজার ডিরেক্টরি, সব তো আপনাকে দেখায় দেওয়া সম্ভব না যে কোন বিজনেস ডিরেক্টরির ভিতরে কোন জায়গায় নতুন বিজনেস অ্যাড করার অপশন আছে, বাট প্রত্যেকটাই থাকে। সো সিটি নিউ ইয়র্ক, বিজনেস নেম আমি কিন্তু এখানে এক্স্যাক্ট সেম নামটা কপি করব, একদম দাড়ি কমা সহ স্পেস সহ সেম নাম কপি করব। কান্ট্রি ইউনাইটেড স্টেটস, বিজনেস নেম দেয়া, অ্যাড্রেস 1, অ্যাড্রেস, ওকে, বিজনেস নেম এখানে আসলো, সিটি নিউ ইয়র্ক, স্টেট আমি এখান থেকে দেখে আসি আমার অ্যাড্রেসটা, NY হলো আমার স্টেট, কোথায় গেল NY, জিপ কোড এখান থেকে আমি দেখে আসি, জিপ কোড ছিল 10011, দিলাম। বিজনেস ক্যাটাগরি এটা হবে পেট সার্ভিসেস, পেট সিটিং, এবং পেট গ্রুমিংও হবে, পেট গ্রুমিংও হবে, এবং পেট হোটেল যদি থাকে, হোটেল নাই, সো এই দুটোই দেওয়া থাকলো। বিজনেসের ফোন নাম্বার আমি এখানে আসি, আবার এখান থেকে ফোন নাম্বার পুরোটা কপি করি, এখানে পেস্ট করি, আবার এখানে আসি, ওয়েবসাইটটা এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। রাস্তার ঠিকানা চাচ্ছে, রাস্তার ঠিকানা এই যে এইটুক 145 স্ট্রিট অ্যাড্রেস দিলাম। মাই বিজনেস হাজ 1 to 9 লোকেশন। এরপরে আমার ইমেলটা আবার দিতে বলতেছে, আমার ইমেলটা আমি এখান থেকে আবার কপি করে দিলাম, দিয়ে দিলাম কন্টিনিউ, হয়ে গেল। আমার এখন বিজনেস ক্রিয়েট হয়ে গেছে। আমার লাস্ট নেম অ্যাডাম স্মিথ, পাসওয়ার্ড একটা দিতে বলতেছে, আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিই, কন্টিনিউ। লোড হচ্ছে। আমার এই টেম্পোরারি এই যে রিসিভ আ কোড অ্যাট বিজনেস ইমেল, এইখানে একটা সমস্যা আছে। এইখানে অনেক সময় আপনাকে ডোমেইন ইমেইলেই ওরা কনফার্মেশন মেইল পাঠাবে, অন্যান্য কোনো ইমেইলে পাঠাবে না। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু একটা র্যান্ডম বিজনেসের উপরে সাইটেশন বানাচ্ছি, সো ওনার ডোমেইনের ইমেইলের তো আমার অ্যাক্সেস নাই। আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, অ্যাকচুয়াল ক্লায়েন্ট, তখন ক্লায়েন্টই আপনাকে ইমেল দিয়ে দিবে, দিয়ে বলবে যে তুমি এই ইমেল ইউজ করো। এই প্রবলেম, এই জিনিসটা যখন আপনার অ্যাভয়েড করতে হয়, তখন আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন, সেটা হলো ক্লায়েন্ট যদি আপনাকে তার ব্যক্তিগত ইমেল দিতে না চায় এই ধরনের কাজের জন্য, তখন আপনি তাকে বলতে পারেন যে আপনি আরেকটা ইমেল খুলেন, টেম্পোরারি একটা ইমেল আপনি খুলেন, এটা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে না, এটা খুলে আমাকে দেন, আমি সাইটেশনগুলো বানানো শেষ করি, এবং তারপরে সাইটেশন বানানো যখন আমার শেষ হবে তখন আপনি ইমেল আবার ডিলিট করে দিয়েন, ঠিক আছে? অথবা অনেক ক্লায়েন্ট মেসেজ রিসিভ করতে রাজি থাকবে, সো তাদেরকে তো আপনি মেসেজ রিসিভ দিয়ে পার করে দিতে পারবেন। সো এই ক্ষেত্রে আমাদের এই জিনিস হইল না, এই কারণে আমরা এই জায়গায় আটকে গেলাম। বাট এই পর্যন্ত যখন হয়,
তখন ফাইনালি কী হয় এটা আমি আপনাদের দেখাই। আমি যদি আবার yelp.com-এ যাই, এই ভেরিফিকেশনটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারতাম তাহলে আমাদের এইরকম একটা পেজ হইতো, ঠিক আছে, এরকম একটা পেজ হইতো। এরপরে আমাদের বলা হইতো এই পেজের ভিতরে ছবি অ্যাড করতে, এই পেজের ভিতরে অ্যাবাউটের জায়গায় কিছু লিখতে, আমি কখন কখন ওপেন এগুলা লিখতে, কখন কখন ওপেন এগুলো আমি কোথায় পাইতাম। আমি যদি এই বিজনেসের নাম লিখে গুগল করি তাহলে আমি ওর গুগল ম্যাপ লিস্টিংটা পাবো এবং এইখানে কখন থেকে কখনো ওপেন এগুলো কিন্তু সব লেখা থাকে। সো কখন থেকে কখনো ওপেন, কি কি সার্ভিসেস ভিতরে অফার করে, কি কি ছবি, কি কি ভিডিও, কভার ফটো, ওগুলো সব আমি তারপরে এটার ভিতরে এক এক করে আপলোড করতে পারতাম। সব যখন আমার করা হয়ে যেত তখন আমি এই ইউআরএলটা কপি করতাম, ইউআরএলটা কপি করে সাইটেশন ডিরেক্টরিতে এসে লাইভ সাইটেশন লিঙ্ক এই কলামটার ভিতরে এইটা দিয়ে দিতাম। ক্লায়েন্টকে যখন আমি পাঠাবো তখন ক্লায়েন্ট এই জিনিসটাই দেখবে যে তখন ক্লায়েন্ট এই জিনিসটাই দেখবে যে ইয়েল্পের জন্য আমি এটা বানাইছি, ট্রিপঅ্যাডভাইজরের জন্য আমি এটা বানাইছি, বিং.কমের জন্য আমি এটা বানাইছি, হাউস মাই পেটের জন্য আমি এটা বানাইছি, এবং এভাবে সে 50টা 60টা যে কটা আপনি বানাবেন সে কটা দেখবে। এই হলো সাইটেশন বানানোর একদম স্টেপ বাই স্টেপ গাইড। একদমই জটিল ব্যাপার না, যে কেউ সাইটেশন বানাইতে পারে, সাইটেশন বানানো কোনো রকেট সায়েন্স না। ভুল কোথায় কোথায় করে আমি আপনাকে বলি। একটা দুইটা তারা দেখা যায় যত্ন করে বানায়, একটা দুইটা বানানোর পরে তারা লেজি হয়ে যায়। 3 নাম্বারটায় যায় দেখা যায় স্পেস 2টা এক্সট্রা দেওয়া অ্যাড্রেসের মাঝখানে, অ্যাড্রেস ভুল দেওয়া, ফোন নাম্বার ভুল দেওয়া, ইমেল ভুল দেওয়া, বা অ্যাবাউট আস তখন দেখা গেছে মাত্র এক লাইনে লেখা, 1.5 লাইনে লেখা। এই টাইপ জিনিসপত্র যখন করে মানুষ তখন ওই সাইটেশনগুলো আর পাওয়ারফুল হয় না, তখন ওই সাইটেশনগুলো সেম ওয়েটেজ ক্যারি করে না, এবং ওই সাইটেশনগুলো থেকে তখন আর অত বেনিফিটও পাওয়া যায় না। সো আশা করি আপনারা সবাই ঠিকঠাক মতো সাইটেশন বানাবেন এই জিনিস দেখে। হোপফুলি আপনাদের এই ভিডিওটা কাজে আসবে।